কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ কম্পালসারি বাংলা পেপারটি তোমাদের যাদের রয়েছে, বেঙ্গলি এলসিসি 2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রজনী উপন্যাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও তোমরা সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন ছিল রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা 100% রয়েছে। তাই বলবো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। দেখো কোশ্চেনের অ্যান্সারটি দেখো। প্রথম পয়েন্ট, ভূমিকা। বলা হয়েছে, পরাজিত তুই সকল ফুলের কাছে, তবু কেন তোর অপরাজিতা নাম। কবি এখানে অপরাজিতার রূপ রস গন্ধের বর্ণনা করতে গিয়ে জানিয়েছেন সকল ফুলের থেকে অপরাজিতা নিষ্কৃষ্ট মানের, কিন্তু তবু তার নাম অপরাজিতা। অর্থাৎ বাস্তব জীবনের নাম কেবলমাত্র নাম, তাতে কিছু গুণ বোঝা যায় না। সাহিত্যের ক্ষেত্রে নামকরণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আসলে গ্রন্থ নাম দর্পণের মতো, এর মধ্যে বিষয়বস্তুর যেমন প্রতিফলন ঘটে, প্রতিবিম্ব ঘটে, তেমনই প্রতিবিম্বন ঘটে লেখকের ব্যক্তি সত্তাটিরও। তাই নামকরণ এমন হওয়া উচিত যা এক পলকে একটু দেখার মধ্য দিয়ে পাঠককে শ্রোতা পৌঁছে যেতে পারে। যেমন ক, ব্যঞ্জনাধর্মী নামকরণ। খ, বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। গ, চরিত্র কেন্দ্রিক নামকরণ। ঘ, পরিবেশ ও পরিস্থিতিগত নামকরণ। এই রকম নানা ধরনের নামকরণ দেখা যায় শিল্প সাহিত্যের ক্ষেত্রে। নামকরণের প্রধান বৈশিষ্ট্যগুলি স্মরণ রেখে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসের নামকরণ বিষয়ে আলোচনা করব। নেক্সট পয়েন্ট, নামকরণের মূল আলোচনা। শচীন্দ্র ও লবঙ্গলতা গোপাল বসুর সঙ্গে রজনীর বিয়ে ঠিক করলে রজনী বাড়ি থেকে পালিয়ে যায়, কারণ রজনী মনে মনে শচীন্দ্রকে ভালোবেসেছিল। রজনীর বাড়ি থেকে পালানোর সূত্র ধরেই অমরনাথের সঙ্গে পরিচয় হয় এবং ঘটনাচক্রে অমরনাথের সাহায্যেই আবিষ্কৃত হয় রামসদয় মিত্র যে সম্পত্তি ভোগ করেছেন তার প্রকৃত মালিক অন্ধ রজনী। সমগ্র উপন্যাসে রজনীর ঘর ছেড়ে যাওয়ার ছাড়া আর কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি, তবে উপন্যাসের ঘটনা আবর্তিত হয়েছে তাকে কেন্দ্র করেই। বঙ্কিমচন্দ্র রজনী উপন্যাসের নাম রজনী না দিয়ে যদি অন্য কোনো নাম দিতেন তা গ্রন্থের উপযোগী হতো কিনা আলোচনা করে দেখা যেতে পারে। অমরনাথ খুবই ক্রিয়াশীল চরিত্র, মহৎ প্রাণ এবং কাহিনীর ঘটনাবর্তে অনেকখানি অবদান রেখে গেছে। আবার স্ত্রী চরিত্র হিসেবে লবঙ্গলতা রজনীর চেয়েও অনেক বেশি সক্রিয়, অনেক বেশি উজ্জ্বল, তারও ভূমিকা অনেকটা। কিন্তু অন্ধ মেয়ের সাহায্যে যে মানসিক ও নৈতিক তত্ত্ব লেখক প্রতিপাদন করতে চেয়েছিলেন তা অমরনাথ বা লবঙ্গলতা নাম দিলে যথার্থ হতো না। অমরনাথ ও লবঙ্গলতার যে কাহিনী, একদিকে চোর লিখে অমরনাথের পিঠে লবঙ্গলতা কোষ করেছিল, তা রজনী সূত্র ধরে পুনরায় উদ্ধৃত হয়েছে। রজনী না থাকলে এদের দুজনের আর কখনো দেখা হতো না, সুতরাং এদের নামে নামকরণ করলে তা ঠিক সঙ্গত হতো না। উপন্যাসের মূল ঘটনা, চরিত্রগুলোর আবেগ অনুভূতি সমস্ত বিন্দু রজনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। রজনীর জীবন কোথায় উপন্যাসের বিষয়বস্তু। উপন্যাসে এমন একটাও পরিচ্ছেদ নেই যেখানে রজনী অনুপস্থিত। তার কাছে জগৎ ও জীবন অন্তবিহীন অন্ধকারময় রাত্রি। দৃষ্টিশক্তিহীন রজনীর কাছে সবাই অন্ধকার, সবই অন্ধকার। অন্ধ বলেই রজনীর রূপ তৃষ্ণা ও অনুভব শক্তি অত্যন্ত তীব্র। শচীন্দ্রের সহানুভূতিপূর্ণ কণ্ঠস্বর ও হাতের স্পর্শ তার শরীরে পুলকের সৃষ্টি করে। অমরনাথের প্রতি নিচ্ছক কৃতজ্ঞবশত রজনী তার বিবাহ প্রস্তাবে সম্মতি দিলেও শচীন্দ্রই তার মনোলোকে বরাবর অবস্থান করেছে। রজনীর এই হৃদয় রহস্য উদ্ঘাটনের জন্য লেখক এইরূপ নামকরণ করেছিলেন। বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের নামকরণ করতে গিয়ে উপন্যাসের ভূমিকায় তিনি বলেছেন, যে সকল মানসিক বা নৈতিক তত্ত্ব প্রতিপাদন করা এই গ্রন্থের উদ্দেশ্য, তাহা অন্ধ যুবতীর সাহায্যে বিশেষ স্পষ্টতা লাভ করিতে পারিবে। রজনী নিজের শক্তিতে কোনো ঘটনাকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রিত করতে না পারলেও উপন্যাসের সমস্ত ঘটনার উপরে তার প্রত্যক্ষ প্রভাব আছে।
উপন্যাসের বিভিন্ন পাত্রপাত্রের কার্যকলাপ ও বক্তব্য রজনীকেন্দ্রিক। রজনীর প্রতি লবঙ্গলতার সহানুভূতি, তার বিয়ের চেষ্টা, রজনীর হৃদয়ে শচীন্দ্রের জন্য অনুরাগের সৃষ্টি, রজনীর গৃহত্যাগ, রজনী উদ্ধারের কাহিনী সূত্র ধরেই অমরনাথের উপন্যাসে প্রবেশ, অমরনাথের চেষ্টায় রজনীর উত্তরাধিকারিত্ব প্রতিষ্ঠা, রজনীকে কেন্দ্র করে লবঙ্গলতা ও অমরনাথের বুদ্ধির দ্বন্দ্ব, শচীন্দ্র রজনীর বিবাহ ও শিশু অমরপ্রসাদের জন্ম এবং সর্বোপরি রজনীর দৃষ্টিলাভ। উপন্যাসের সব কিছুই রজনীকে ঘিরে, তাই বলা যায় রজনী উপন্যাসের নামকরণ সার্থক হয়েছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন ছিল রজনী উপন্যাস থেকে, রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো। এই কোশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো উত্তর লিখবে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট, বিচারকের আসনে বসে তিনি চিরকাল এই নৈতিকতাকে হাতিয়ার করেছেন। ব্যক্তিগত জীবনে এ জাতীয় ভাবনা পরবর্তীকালে বঙ্কিম রচিত পূর্ণাঙ্গ উপন্যাসের প্রায় প্রত্যেকটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিফলিত হয়েছে। বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের লবঙ্গলতার চরিত্রটি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। দেখো নেক্সট প্যারা করে লিখবে, অমরনাথের কোথায় উপন্যাসের দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদে লবঙ্গলতার যে পরিচয় পাওয়া যায় তা হলো, আমার পিসির শ্বশুরালয় সেই কালিকাপুরে, সেখানে লবঙ্গ নামে কোনো ভদ্রলোকের কন্যার সঙ্গে পিসি আমার সম্বন্ধ উপস্থিত করেছিলেন। লবঙ্গলতার সৌন্দর্যের পরিচয় দিয়ে বলেছে, তখন লবঙ্গের বিবাহের বয়ক্রম উত্তীর্ণ হইয়াছিল, লবঙ্গ কলিকা ফোট হইয়াছিল, চোখের চাহনি চঞ্চল অথচ ভীত হইয়া আসিতেছিল, উচ্চ হাস্যমৃদু এবং ক্রিয়াযুক্ত হইয়া উঠেছিল, দ্রুতগতির অন্তর হয়ে আসিতেছিল, উচ্চ হাস্য মৃদু এবং ক্রিয়াযুক্ত হইয়া উঠিয়াছিল, দ্রুতগতি মন্তর হইয়া আসিতেছিল। আমি মনে করিতাম এমন সৌন্দর্য কখনো দেখি নাই, এ সৌন্দর্য যুবতীর অদৃষ্টে কখনো ঘটে না। যৌবনে বসন ভূষণের ঘটা, হাসি চাহনির ছটা, বেণীর দোলনী, বাহুর বলনী, গ্রীবার হেলনী, কথার ছলনী, যুবতী রূপের বিকাশ এক প্রকার দোকানদারি, ইন্দ্রিয়ের সহিত সম্বন্ধযুক্ত চিত্ত ভাবের সংস্পর্শ মাত্র নাই, সেই সৌন্দর্যই। কিন্তু এই সৌন্দর্যময় লবঙ্গলতার সঙ্গে অমরনাথের বিয়ে হবার কথা হলেও তার বংশকলঙ্কের জন্য বিয়ে না হয়ে বৃদ্ধ রামসদাই মিত্রের সঙ্গে বিয়ে হয়। রজনী উপন্যাসের প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে রজনী লবঙ্গলতার পরিচয় দিয়ে বলেছে, রামসদাই মিত্রের 4.5টা ঘোড়া ছিল, 4.5টা ঘোড়া আর 1.5খানা গৃহিণী, আর যিনি পুরা একখানি গৃহিণী তাহার নাম লবঙ্গলতা, কিন্তু তাহার পিতা নাম রাখিয়াছিলেন ললিত লবঙ্গলতা, এবং রামসদাই বাবু আদর করিয়া বলিতেন ললিত লবঙ্গলতা। পরিশীলন কমলাময় সমীরে। রামসদাই বাবু প্রাচীন বয়ক্রম 63 বছর, ললিত লবঙ্গলতা নবীনা বয়স 19 বছর। দ্বিতীয় পক্ষের স্ত্রী আদরের আদরিণী, গৌরবের গৌরবিনী, মানের মানিনী, নয়নের মণি, 16 আনা গৃহিণী। নেক্সট প্যারা করে লিখবে, রামসদাই মিত্রের সঙ্গে বিয়ে হবার পর লবঙ্গলতা পুরো একখানি গৃহিণী হয়ে ওঠে। লবঙ্গলতা যেমন চালাক চতুর তেমনই দয়ালু। অন্ধ রজনীরা প্রকৃতপক্ষে লবঙ্গলতার দয়ায় প্রতিপালিত হতো। মূল্য দিবার সময় ডবল পয়সার সঙ্গে ভুল করে টাকা দিত, ফিরাইয়া দিতে গেলে বলিত ও আমার টাকা নয়। বাস্তবিক রামসদাই বাবুর ঘরণী না থাকলে আমাদিগের দিনপাত হইত না। লবঙ্গর কথাতেই শচীন্দ্র রজনীর জন্য বিয়ের সম্বন্ধ করেছে, কিন্তু রজনী শচীন্দ্রকে মনে মনে ভালোবেসে পতিত্বে বরণ করেছে। তাই গোপাল বসুকে বিয়ে করতে রাজি না হয়ে চাপার বুদ্ধিতে তার ভাই হীরালালের সঙ্গে বাড়ি ছেড়ে পালায়। নৌকার মধ্যে হীরালাল রজনীকে, এখানে বানানটি ভুল রয়েছে, নৌকার মধ্যে হীরালাল রজনীকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রজনী না রাজি হলে গঙ্গার পাড়ে নামিয়ে দিয়ে চলে যায়। নদীর পাড়ে রজনী দুর্বৃত্তদের হাতে পড়ে, সেখান থেকে অমরনাথ সহৃদয় ব্যক্তি তাকে উদ্ধার করে। রজনীর সম্পর্কে অমরনাথ আগে অনেক খবর শুনেছিল, রজনীর কাছ থেকে পরে সব জানে। তাকে কলকাতায় নিয়ে আসে এবং অমরনাথের সহায়তাতেই রজনীর লুপ্ত সম্পত্তি উদ্ধার হয়, তা শচীন্দ্রনাথরা ভোগ করছিল। অমরনাথ রজনীকে বিয়ে করবে বলে রজনীও কৃতজ্ঞতাবশত রাজি হয়ে যায়। লবঙ্গলতাও যখন অমরনাথকে জিজ্ঞাসা করে সে রজনীকে বিয়ে করবে কিনা, তার উত্তরে অমরনাথ বলে করিব স্থির। অন্যদিকে সম্প্রতি সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে বলে রামসদাই মিত্র ও লবঙ্গলতা শচীন্দ্রকে বলে রজনীকে বিয়ে করতে হবে। শচীন্দ্র আমি এই বিবাহ
করিব না বললে লবঙ্গলতা বলে, বিবাহ না করলে আমরা সপরিবারে অন্যভাবে মারা যাইব। শচীন্দ্র তাতেও আমি রাজি হয় না। শচীন্দ্র তাতেও আমি রাজি হয় না। তোমরা যাই বলো না কেন, আমি এ বিবাহ করিব না। লবঙ্গলতাও তো এখন দম্ভ করিয়া বলিলেন, তুমি যাই বলো না কেন, আমি যদি কায়েতের মেয়ে হই তবে তোমার এ বিবাহ দিব। লবঙ্গলতার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল খুবই দৃঢ়। সন্ন্যাসীর সাহায্যে লবঙ্গলতা শচীন্দ্রকে রজনী অনুরাগী করে তোলে। লবঙ্গলতা অমরনাথের কাছ থেকে রজনীকে ছিনে নিতে চায়। অমরনাথের পূর্ব কৃতকর্ম স্মরণ করিয়ে দেবে বলে রজনীকে সব বলে দেবে। লবঙ্গলতা প্রথম ভেবেছিল অমরনাথ রজনীর সম্পত্তির জন্য তাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু যখন রজনী লবঙ্গলতাকে বলে তার সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দেবে, তখন এই কথা শুনে অমরনাথ খুশি হয় এবং লবঙ্গলতা অমরনাথ সম্পর্কে যে ভুল ধারণায় পোষণ করে রেখেছিল তা ভেঙে যায়। লবঙ্গলতার কাছ থেকে শচীন্দ্র ও রজনী সম্বন্ধে অমরনাথ সব জানতে পারে। শচীন্দ্র মানসিক বিকারগ্রস্ততা রজনীর জন্য সেটাও বুঝতে পারে, তাই মনে মনে বলে, রজনী শচীন্দ্রের, শচীন্দ্র রজনীর মাঝখানে আমি কে? অমরনাথ রজনী ও শচীন্দ্রের জন্য আত্মত্যাগ করে সমস্ত সম্পত্তি রজনীর স্বামীর নামে উইল দিয়ে লবঙ্গলতার কাছে রেখে কাশ্মীরে চলে যায়। নেক্সট প্যারা করে লিখবে, লবঙ্গলতা অমরনাথ চলে যাওয়ার সময় বলে, আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী। এই কথা শুনে অমরনাথ যখন বলে, অমরনাথ কুচরিত্রে নহে, তবে তুমি আমার প্রতি একটু অনুমাত্র স্নেহ করিবে। লবঙ্গলতাই এর উত্তরে বলে, তোমাকে স্নেহ করিলে আমি ধর্মে পতিত হইব, কারণ সে বলেছে যে আমার স্বামী না হইয়া একবার আমার প্রণয়াকাঙ্ক্ষী হইয়াছিল। তিনি স্বয়ং মহাদেব হইলেও তাহার জন্য আমার হৃদয় এতটুকু স্থান নাই। এই উক্তি থেকে লবঙ্গলতার প্রতি নিষ্ঠার পরিচয় পাওয়া যায়। তার স্বামী বৃদ্ধ হলেও সে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়নি, এটা তার চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।